যাব পিঙ্কি, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন চাকরিহারাদের সঙ্গে। পিঙ্কি, চাকরিহারারা কি ভাবছেন, হোয়াট নেক্সট, কি করবেন তারা? দেখো, এই মুহূর্তে এই সামনেটা আমি দেখতে পাচ্ছি অনেকে এসে জড়ো হয়েছেন কথা বলার জন্য, এবং তারা আগামী দিনে কি করবেন, কোথায় যাবেন, কোন পথে হাঁটবেন, কোন আইনি লড়াই লড়বেন, সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিকভাবে তারা জানেন না, তারা দিশাহীন। দিদি, কোথা থেকে এসেছেন, কোন স্কুলে পড়ান আপনি? 2016-র পুরো প্যানেলটাই বাকি। আমি কুলটি গভর্নমেন্ট কলোনি রিফিউজি গার্লস হাই স্কুল, ঘটকপুকুর, মানে ওই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, ফিজিক্যাল সায়েন্স। এই যে আজকের এই রায়টা শোনার পর মনে হচ্ছে যারা দুর্নীতি করলো, যারা নিজেদের পকেটে, যে নেতা মন্ত্রীরা নিজেদের পকেটে টাকা ভরলো, ঘুষ ভরলো, তাদের জন্য কি? আমি আমার নিজের জ্বালাতেই মানে বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। নেতা মন্ত্রী মানে আমরা তো অত হায়ার লেভেলের নই, আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, জানি ভালো করে পড়াশোনা করলে ভালো চাকরি পাবো বা ভালো জায়গায় দাঁড়াবো। এই করে করে প্রথমে প্রাইমারি চাকরির পরীক্ষা দিই, দিয়ে চাকরি পাই। 2017 সালে জয়েন করি, 4 বছর সেখানে মানে চাকরি করি। তারপরে আবার এই এসএসসিতে 9-10-এর আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে জয়েন করি। মাঝখানে ছিল আপার প্রাইমারিতেও আমি কোয়ালিফাইড ছিলাম। প্রথম যখন রিটেন পরীক্ষার পরে পাশ করে ইন্টারভিউ হয়, তখন ফার্স্ট লিস্টে আমার 57 নম্বর র্যাঙ্ক ছিল, মানে ইন্টারভিউয়ের পরে। তারপরে সেটা ক্যান্সেল হয়ে যায়। আবার নতুন করে যখন ইন্টারভিউ নেওয়া হয়, তখন বলা হয় কি, যারা 9-10-এ চাকরি করছো তারা হচ্ছে যেহেতু সেম স্কেল হয়ে যাচ্ছে আপারের জন্য, তারা যেতে পারবে না। হ্যাঁ, তবে আমরা যেহেতু সৎভাবে বড় হয়ে অভ্যস্ত, সেই জন্য আমরা লুকিয়ে আর সেই আপারের ইন্টারভিউটা দিতে যাইনি, আমাদেরকে যেতে দেওয়া হয়নি, লিগালি যেতে দেওয়া হয়নি। সেই না গিয়ে অনেক বড় ভুল করেছি। অনেকে আছে বেরিয়ে গেছে, গিয়ে দিব্যি এখন আপারে চাকরি করছে। সেটা করলে আমাদের আজকে এই দিনটা দেখতে হতো না। সেখানে কি হলো, 9-10-এর এই চাকরিটা আজকে প্যানেল শুদ্ধ উল্টে গেল, আমরা সাফার করলাম। এই যে বলছে প্রাইমারিতে আবার মানে বিগত যে চাকরি, যারা পূর্বতন চাকরিতে ছিল তারা ফিরে যেতে পারবে। কোথায় যাব? তাহলে আমি প্রাইমারিতে চাকরি করতাম, প্রাইমারিতে যাব। তারপর যে প্রাইমারিতে যাব 2017 সালে, সেটা নিয়েও কিন্তু কেস চলছে, আপনারা জানেন সেটা। তাহলে দুদিন বাদে সেটাও যদি প্যানেল ধরে আউট হয়ে যায়, তখন আমি কোথায় যাব? ফাঁসির মঞ্চে গিয়ে ঝুলবো, না নিজে গিয়ে আত্মহত্যা করবো? আমার তো পরিবার আছে, পরিজন আছে, মান সম্মান আছে, অনেক বড় মানে সম্মানের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি। কিনা পড়াশোনায় খুব ভালো এই মেয়েটি, এরকম ভাবে আমি অন্তত বড় হয়েছি। তাহলে প্রাইমারি গেল, আমার আপার প্রাইমারিতে ঢুকতে দিল না, হাত পা বেঁধে আউট করে দিল। তারপরে 9-10-এ যখন আমি চাকরি করছি সম্মানের সঙ্গে, দুম করে একদিন এসে দেখা গেল হাইকোর্টে সেই চাকরির প্যানেলটা আউট হয়ে গেল। 1 বছর ধরে নাটক করে নাটক অনেক চলে হেয়ারিং এর পর হেয়ারিং হয়ে সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায় এত টাকা খরচ করে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের খরচ হচ্ছে। এখানে সুপ্রিম কোর্ট তো ছোটখাটো কোনো জায়গা নয়, তাহলে অনেক টাকা খরচ করে আমাদের লয়ার দাঁড় করাতে হয়েছে, সেখানে কেস লড়তে হয়েছে। হওয়ার পরে কালকে সন্ধ্যেবেলা আমরা জানতে পারছি যে আজকে নাকি মানে রায় বেরোবে। তাহলে আমরা সেই সময়টুকুও জানি না, যেখানে আগের দিন সন্ধ্যেবেলা যেটা তারা বলছেন যে চাকরি তো খোয়ালেন, সঙ্গে সঙ্গে মান সম্মানও খোয়ালেন, যে ছোটবেলা থেকে তাকে চেনেন লোকে, একজন যোগ্য প্রার্থী হিসেবে, চাকরি প্রার্থী হিসেবে, ভালো পড়াশোনা হয়, আর আজকের দিনে দাঁড়িয়ে চাকরি খোয়ালেন। এবার কাকে গিয়ে প্রমাণ করবেন তিনি যোগ্য ছিলেন কি অযোগ্য ছিলেন? সম্মানটাও গেল, চাকরিটাও গেল, এখন কি করবেন অসহায় চাকরি হারারা? পিঙ্কির সঙ্গে থাকো, সরাসরি চলে যায় রঞ্জিতের কাছে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গোসাবা, সেখানকার রাঙাবেরিয়া হাই স্কুল, সে স্কুলের বেশ কয়েকজন শিক্ষক তারা আজকে চাকরি হারালেন। তারা কি বলছেন রঞ্জিতের কাছ থেকে শুনবো। রঞ্জিত, একদমই তুমি বুঝতে পারছো যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার গোসাবার রাঙাবেরিয়া যে হাই স্কুল, সেই হাই স্কুলে কিন্তু 13 জন, যারা জানা যাচ্ছে যে 13 জন স্কুল শিক্ষকের চাকরি গেছে আজকের সুপ্রিম কোর্টের রায়। এবং সেই স্কুলে যারা চাকরি হারা যে শিক্ষকরা রয়েছে, আমি তার সাথে কথা বলবো। আপনারা তো রাঙাবেরিয়া হাই স্কুলের স্কুল শিক্ষক ছিলেন, আজকে সুপ্রিম কোর্টের রায় আপনার চাকরি গেল, মানে কি বলবেন? এই যে যোগ্য অযোগ্য এই যে বাছাইটা কেন করতে পারলো না রাজ্য সরকার, কি বলবেন? এটা সুভাষাকের ডিভিশন বেঞ্চে আমাদের অনেক দিন ধরেই মামলা চলছিল, তার আগেও জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চেও চলছিল। রাজ্য সরকার মানতেও চায়নি। রাজ্য সরকার হচ্ছে টাকা তুলেছে, ক্যান্ডিডেট কাছ থেকে টাকা তুলেছে, সেই টাকা বিপুল পরিমাণ ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা নিয়েছে, ওএমআর ফিল আপ করেছে, এরকম করে জমা দিয়ে যোগ্য অযোগ্য একসঙ্গে মিশিয়েছে। কোর্ট যখন বারবার যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ চাইছিল, তখন রাজ্য সরকার বলছে দিতে পারবো না, করতে পারছি না, আমরা জানি না, এরকম বলছিল। কিন্তু এটাই ইচ্ছে করেই করছিল, যাতে যোগ্য অযোগ্য যদি আলাদা হয় তাহলে অযোগ্য। রাজ্য সরকারের চেষ্টা চালাচ্ছিল, রাজ্য সরকারের, আমাদের দিদি এবং ভাইপো দুজনে মিলে কাজ করেছে, যৌথ প্রচেষ্টা। এখন মুখ্যমন্ত্রী উনার থাকার একদমই এখতিয়ার নেই। উনি বলবে যে এখন আমরা জানি না, কিছু জানি না, উনি সব জানে, উনি মাস্টার মাইন্ড, উনি আমাদের মাস্টার মাইন্ড।
একদমই এখন দেখতে পাচ্ছেন যারা চাকরি আর স্কুল শিক্ষক তারা বলছে যে মুখ্যমন্ত্রী থাকার কোনো দরকারই নেই, কারণ সম্পূর্ণ দায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর। আমি কথা বলবো, আপনি তো ওই স্কুলে শিক্ষক, মানে এই যে চাকরি চলে গেল, পরিবার আছে, মানে কিভাবে চালাবেন? পরিবার বলতে স্যার এক্ষুনি আমি একটু আগে ফোন করলাম বাড়িতে, সেখানে দেখলাম আমার বাবা মার সঙ্গে কোনো কথা বলতেই পারছি না। আমি বাবা মারা পুরো ভেঙে পড়েছে। আমি এখন স্কুল থেকে একটু আগে বেরিয়ে এলাম, খুব দুঃখের সাথে বেরিয়ে এলাম। এতটা রাস্তা যাবো এক্ষুনি, গিয়ে এক্ষুনি বাড়িতে আমি কিভাবে ঢুকবো আমি বুঝতে পারছি না এখনো। সংসার চালাবেন কিভাবে, বাবা মা পরিবার চালাবো? আমি এখন বাড়িতে গিয়ে থাকবো কি করে, দাঁড়াবো কি করে, সেই ক্ষমতাটুকু আমার মধ্যে নেই। এই যে মানে মাত্র 5,000 জনের জন্য এই এতজনকে জলে ভাসিয়ে দিল। অ্যাকচুয়ালি শেষ ফেরেকটা তো পুঁতে দিয়েছে রাজ্য সরকার। কি করবো, আমাদের এখন আর কোথায় যাওয়ার রাস্তা নেই। আমরা মানে বলতে পারছি না যে আমি আর কি বলবো। যে সামান্য এর দায়িত্ব রাজ্য সরকার অবশ্যই নিতে হবে। কি হবে, আমি দুদিন আগে আপাই বাইমে চাকরি গেলাম না কেন না, আমি স্কুলে আছি অনেকদিন ধরে, একটা ভালো জায়গায় আছি, কিন্তু আমি আপার প্রাইমারি গেলাম না, চলে গেলাম না কেন না, আমি একজনকে সুযোগ দিলাম। আমি এর আগে 2019 সালে আমি প্রাইমারি চাকরি ছেড়ে আমি এই চাকরি জয়েন করেছি। এবার আমি যাবো কোথায়? আমি একটা চাকরি ছেড়ে আসলাম, আবার প্রাইমারি সেটা আমি গেলাম না কাউন্সিলিং এ। এখন আমার 9-10 যেটা আছে সেটাতে আমার চাকরি নেই। তাহলে এই অবস্থায় আমি যাবো বা কোথায়? আমার কি আপনার পরিবার, আপনার মেয়ে আছে, স্ত্রী আছে, বাবা মা, তাদের কি বলবেন বাড়িতে? কি বলবো বাড়ি থেকে, সেই কি বলবো সেটা তো আমার এখনো ভাষা নেই আমার। আমি একদমই তুমি দেখতে পাচ্ছ বিষয়টা, যেখানে এখানকার যারা চাকরি হারা যারা স্কুল শিক্ষক তারা তো মানে একেবারেই কান্নায় ভেঙে পড়ছেন, এবং তারা বলছে যে তারা বাড়িতে গিয়ে কি বলবে, কারণ তাদের পরিবার আছে, তাদের সন্তান আছে, বাবা মা আছে, তাদের মুখে কি অন্য, মানে আপনি তো এই একজন স্কুল শিক্ষক, আপনার পরিবার আছে, হঠাৎ চাকরি চলে গেল, মানে পরিবারটা কিভাবে চলবে? আমার মাও এখনো জানে না যে চাকরি গেছে, এমন প্রত্যন্ত গ্রামে থাকে, ওখানে টিভি নেই, তাই জানে না। আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে বলবো, কিছুই বুঝে উঠতে পারছেন না। স্বাভাবিক, এই মুহূর্তে যারা চাকরি হারিয়েছেন তারা। সঙ্গে থাকো রঞ্জিত। আমি মানবতার খাতিরে যার চাকরি থাকলো, সেই সোমা দাস শিক্ষিকা, তিনি ঠিক কি জানাচ্ছেন শুনুন। আজকের রাজটা সত্যি কোনোভাবেই কাম্য ছিল না, এটা একদম অনভিপ্রেত। যেটা চেয়েছিলাম যে আলাদা হোক, যারা দুর্নীতিগ্রস্ত তারা তাদের চাকরিটা, যারা যেমন দুর্নীতি করে পেয়েছে তারা তাদের যোগ্য শাস্তি পাক, এবং যারা সত্যি চাকরির যোগ্য বা চাকরির যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বহাল থাক। কিন্তু আজ রায়ে দেখলাম সেটা হলো না, সেটা সত্যি অবশ্যই খারাপ লাগছে।